ফের এক তৃণমূল কর্মী খুন রেজিনগরে। 21শে জুলাই পিটিয়ে মারা হয়, লাঠি দিয়ে পিটিয়ে মারা হয় তৃণমূল কর্মীকে। অভিযোগ উঠছে বিজেপির দিকে। কি হয়েছিল সেদিন, কে ওই তৃণমূল কর্মী, কেন বিজেপির দিকে অভিযোগ উঠছে, পুলিশ কতদূর এগোলো তদন্ত, জানবো। সরাসরি প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, দেখো, 21শে জুলাইয়ের সন্ধ্যাবেলাতে এই প্রতীক পাল টোটো চালিয়ে যখন আসছিল, তাকে বেশ কয়েকজন মিলে তার সেই টোটো রিভলভার দেখিয়ে তাকে মাঠের মধ্যে নিয়ে যায়, তারপর নৃশংসভাবে মারধর করে। গুরুতর আহত অবস্থায় প্রতীক পালকে তোমার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তারপরে কিন্তু আজকে ভোর রাত্রে কিন্তু সে মারা যায় এবং সে এলাকায় কিন্তু তৃণমূল কর্মী বলেও অভিযুক্ত দাবি পরিবারের। এবং এই প্রতীক পালেরই আত্মীয়রা পঞ্চায়েত ভোটের সময়তে তাদের গণ্ডগোল হয়েছিল, তখন বিরোধী পক্ষে যারা বিজেপি তাদের বিরুদ্ধে কিছু অভিযোগ করেছিল এবং সেই কেস করার জন্যই কিন্তু তার ওপর রাগ এবং তাকে মারধর করেছে এবং বারে বারে সেই কেসে তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। যদিও কেস না তুলে নেওয়ার জন্যই কিন্তু তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। এবং এই যে বিজেপি কর্মী যাদের বিরুদ্ধে অভিযোগ, তারাও কিন্তু কিছুদিন আগে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছে বলে কিন্তু বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারা প্রত্যেকেই তৃণমূলের বর্তমানে কর্মী বলে কিন্তু তৃণমূলের পক্ষ থেকেও বলা হচ্ছে। যদিও পুরো ঘটনার কিন্তু তদন্ত করছে এবং রেজিনগর থানায় 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে। অভিযুক্তরা প্রত্যেকেই পলাতক এবং তাদেরকে গ্রেপ্তার করা হবে বলে কিন্তু রেজিনগর থানার পুলিশ জানিয়েছে। ধন্যবাদ প্রণব। টোটো নিয়ে 7টার দিকে আসতেছিল আমাদের বাড়ি ওখানে ফাঁকাতে, ওই 21শে জুলাই ফাঁকাতে পেয়ে 5 জনা রিভলভার ঠেকায় বুকে, গামছা বেঁধে নিয়ে মাঠে নিয়ে যায়, হাতুড়ি দিয়ে সাপল দিয়ে আমার দাদাকে হাত পা ভেঙে দেয়। তারপর কালকে 3:30টার সময় মারা গেছে আমার দাদা। 20 জন মতন ছিল। আমার দাদা 6-7 জনকে চিনতে পেরেছে। ওরা বিজেপি পার্টি করে, হুমকি দিয়েছিল বিজেপি লোক এসে। বাড়ি তৈরি করছেন এলাকায়, তোলা দেবেন না, অন্তত 1 লাখ টাকা তোলা তো দিতেই হবে, হুমকি দিচ্ছেন পঞ্চায়েত সদস্য। ভালোভাবে টাকা দিলে ভালো, না হলে অন্য পথ, ঘুরপথ দেখবে। এই হুমকির পর বৃদ্ধ অসুস্থ হয়ে যান, মারা যান। অভিযোগ করছেন তার বাড়ির লোক। ব্যান্ডেলের খবর, তার স্ত্রী, তার পুত্র কি অভিযোগ করছেন শুনুন। মেন হচ্ছিল যখন আমরা বাড়ি করতে যাই, উনি আমাদেরকে ঠেট দেয়, আবার রাত্রিবেলা এসে ঠেট দেয় যে তোর আমি যদি আমাকে 1 লাখ টাকা তোরা যদি না দিস, আমি তোদেরকে জীবনে বাড়ি করতে দেবো না। আর করতে দিলই না। আর ওনার জন্যই আমার বাবা আজকে পুরো দায়টা, আমাদের ওয়ার্ড মেম্বার দীনেশ যাদব আর আমাদের বাড়ির পাশে দিলনওয়াজ খাতুন আর ওনার একটা ভাতিজা মোহাম্মদ আসিফ, ওনাকে আমরা চাই যে এটা আপনারা আইনি ব্যবস্থা ওদের জন্য হোক। নালে আজকে আমার সাথে হয়েছে, কালকে এতজন আছে, কারোর বাড়িতে হতে পারে। हम जो अपने शोहर को हमारा आदमी जो बीमार पड़ा है, दिनेशवा, चुनमुनिया, मुन्ना, तीनों मिलके एकदम हार्ट अटैक, घर का चिंता से हार्ट अटैक हुआ है। तो पैसा मांगा था, पैसा घुस नहीं दिए बोल के उसको। সোমনাথ আছে আমার সঙ্গে ফোনে। সোমনাথ, এই অভিযোগের একটু ভিত্তিটা জানতে চাইবো। কবেকার ঘটনা, কার বিরুদ্ধে অভিযোগ? দেখো, এই যে ওখানকারই যে ব্যান্ডেল পঞ্চায়েতের সদস্য, যে সদস্য রয়েছে দীনেশ যাদব, তার নামে তার বিরুদ্ধে অভিযোগ তুলছে যে তারই দলের কর্মী সে এখানে বাড়ি করছিল, তার বাড়িতে বাড়ি করাতে 1 লক্ষ টাকা নাকি তোলা চাওয়া হয় তার কাছে। এবং এই দীনেশ যাদবের নামে অভিযোগ করে তারই ছেলে যে ফকির যিনি মৃত হয়েছেন বৃদ্ধা, তারই ছেলে অভিযোগ করছে যে বাবাকে বারবার ধরে 1 লক্ষ টাকার জন্য বারবার ধরে হুমকি দিত, বাড়িতে আসতো যে 1 লক্ষ টাকা, তার জন্যই সে হৃদরোগে আক্রান্ত হয় এবং চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি হয়। তারপরও বারবার ধরে তার বাড়িতে যায়, বাড়ির যে কাজ করছিল সেই বাড়ির কাজ বন্ধ করার জন্য বারবার ধরে তাদেরকে, পরিবারকে বারবার ধরে হুমকি দেয় এবং সেই ভিডিও তারা করে যে বারবার ধরে সেই সদস্য এসে বলছে। সেই কারণেই তার পরিবারের অভিযোগ যে সেই কারণেই সেই হৃদরোগে মারা যায়। এবং পরিবারের যে তার ছেলে রয়েছে, তার ছেলে ফকিরের ছেলে, তিনি বলছেন যে যতক্ষণ না এই সদস্য আমরা আগেও থানাতে জানিয়েছি, তারপরেও কোনো পদক্ষেপ নেয়নি, আমরা উচ্চ নেতৃত্বকে জানাবো। এবং এই কথা শুনে তৃণমূলের যে জেলা পরিষদের মৎস্যজীবী রয়েছে,
যে নির্মলা চক্রবর্তী তিনি ঘটনাস্থলে আসেন এবং তাদের সাথে কথা বলেন, পরিবারের সাথে কথা বলেন এবং তিনি বলেন যে যদি যে দোষী হবে সে উপযুক্ত শাস্তি পাবে। আমি কোনোদিন কারো উপর অত্যাচার করি না, একদম নর্মাল সিধা সাদা ছেলে। মিথ্যে বলবো না, পঞ্চায়েতে দাঁড়িয়েছি, আমার সঙ্গে খেটেছিল ছেলেটা, আমিও ভালোবাসতাম ওকে। লোককে তো সাহস নেই কেউ বিরুদ্ধে করে কেউ বলতে যাবে। মিথ্যে মিথ্যে টোটালি, আপনি সার্ভে করে দেখতে পারবেন। প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। কিরকম না, যদি আপনি 1 লাখ টাকা দেন তাহলে অতিরিক্ত 10,000 টাকা শুধু আপনাকে ফেরত দেওয়া হবে। তো স্বাভাবিকভাবেই এই ফাঁদে অনেকেই পা দেবেন হয়তো। সেরকমই দেখা গেল 4 লক্ষ টাকা নিয়ে হাজির হয়েছেন একজন, 40,000 বাড়তি পাবেন, এবং সেখানে যেতেই ওই 2 বন্ধুকে বেধড়ক মারধর করা হয়। 3টি বাইকে করে 6 জন এসে 2 জনকে মারধর করে এবং মারধরের পর টাকা নিয়ে হাওয়া। এরপর অবশ্য পুলিশি তৎপরতায় রাতেই 6 জনকে গ্রেপ্তার করা হয় এবং 3টি বাইক সহ 6 ছিনতাইবাজকে গ্রেপ্তার করে 3,75,400 টাকা উদ্ধার হয়েছে। 1 লক্ষ টাকায় 10,000 টাকা বাড়তি দেবো। আসতে বলেছিল নাড়াজলের তালডাঙ্গাতে, আমি আসছিলাম, দিয়ে ওরা সেটিং করা ছিল লোক, 3টা বাইকে 6 জন লোক এসেছিল। আসার পরে আমার নাইলন ব্যাগে 4 লক্ষ টাকা ছিল, ওরা মারধর করে নিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে বলছে যদি কোথাও কিছু জানাস একদম জানে মেরে দেবো। পুলিশ ক্যাম্পে গিয়ে আমি নির্ভর করলাম, স্যারেদেরকে বললাম, ওনারা সহযোগিতা করলো। ডিজিটাল অ্যারেস্ট এক ভয়ঙ্কর ব্যাপার, যে কেউ ফাঁদে পড়ে যাচ্ছেন। এই ডিজিটাল অ্যারেস্টে কিছুদিন আগে আমাদের রাজ্যেই প্রথম, নজিরবিহীনভাবে প্রথম আমাদের রাজ্যেই 9 জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবনের সাজা শোনানো হয়েছে। কিন্তু এই ডিজিটাল অ্যারেস্টের কাজ কারা করছেন, এই প্রতারকরা কোন রাজ্য থেকে কাজ চালাচ্ছে? সিবিআই হিসাব করে দেখছে 5টি রাজ্যের নাম উঠে আসছে যেখান থেকে অপারেশন চালানো হচ্ছে। কোন 5 রাজ্য, কিভাবে অপারেশন চলছে? অমিত রয়েছে সরাসরি আমার সঙ্গে, বলতে পারবে অমিত? দেখো, সিবিআই চক্র ভি নামে যে তাদের মিশন তারা স্টার্ট করেছেন বা তারা যে তদন্ত শুরু করেছেন, তাতে 5টি রাজ্যের কথা বলা হচ্ছে সিবিআইয়ের তরফে। যে 5টি রাজ্য, সেখান থেকে বসেই এই ডিজিটাল অ্যারেস্ট এবং সাইবার প্রতারণা আতুরঘর বলা যেতে পারে। কী কী সেই রাজ্যগুলি? রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লি, উত্তরাখণ্ড, হরিয়ানা। এই 5টি রাজ্যে কিন্তু মূল চক্রীরা মাথারা বসে রয়েছে। কি করে সিবিআই জানতে পারলেন? সম্প্রতি তদন্ত করতে গিয়ে সিবিআই তদন্তকারী আধিকারিক যারা এই চক্র ভি মিশন যারা অভিযান যারা চালাচ্ছেন, তাদের কাছে তথ্য এসছে প্রায় 8.5 লক্ষ মিউল অ্যাকাউন্ট, অর্থাৎ ভাড়া করা অ্যাকাউন্ট, এবং 700-র বেশি রাষ্ট্রায়ত্ত এবং প্রাইভেটাইজ ব্যাংক, বেসরকারি ব্যাংক, যারা এই চক্রের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। অর্থাৎ যারা চক্রী তারা প্রায় 700-র বেশি ব্যাংকে গিয়ে প্রায় 8.5 লক্ষ মিউল অ্যাকাউন্ট তারা খুলে ফেলেছেন বা তারা অ্যাকাউন্ট ভাড়া নিয়েছেন। এই সমস্ত মিউল অ্যাকাউন্টের মাধ্যমেই প্রতারকরা, যারা প্রতারিত হচ্ছেন, তাদের টাকা সেই সমস্ত অ্যাকাউন্টে ফেলছেন এবং সেখান থেকে সেই টাকা তুলে চলে আসছে এবং সেই টাকা কিন্তু বিদেশেও লগ্নি হয়ে যাচ্ছে বা বাইরেও পাঠিয়ে দেওয়া হচ্ছে। হাওয়ালাতেও মাধ্যমে সেই টাকা ট্রানজ্যাকশন হচ্ছে। এই তথ্য উঠে আসছে তদন্তকারী আধিকারিকদের হাতে। যেটা সবচেয়ে বেশি ভাবাচ্ছে রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, দিল্লি, এই 5টি রাজ্যে কিন্তু মেন মাথারা বসে রয়েছে এমনটা তথ্য উঠে আসছে। এবং এই 5টা রাজ্য, স্বাভাবিকভাবে এই 5টা রাজ্যে সম্প্রতি অভিযানও চালানো হয়েছে, সেখানেও বিভিন্ন জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যাংককর্মীতে একাংশ মিডলম্যান প্রচুর সংখ্যায় রয়েছে, যারা এই চক্রের যারা মাথা রয়েছে তাদের সঙ্গে যৌথভাবে কাজ করছে, এমনটা কিন্তু দাবি করা হচ্ছে সিবিআইয়ের তরফে।